তাহলে আজকে হচ্ছে আমরা লেকচার নম্বর 2 এবং এখানে হচ্ছে আমরা কিছু টার্ম দেখব। তো দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে বিক্রিয়ার হার নিয়ে। তো আজকে হচ্ছে আমরা যে ফ্যাক্টরটা নিয়ে কাজ করব, যেটা হচ্ছে সক্রিয়ণ শক্তি। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি যে সক্রিয়ণ শক্তিটা কাকে বলে। দেখো, সক্রিয়ণ শক্তি প্রথমত হচ্ছে আমরা সংজ্ঞাটাকে সাজিয়ে নিই। পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হতে ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে সক্রিয়ণ শক্তি বলে। আচ্ছা, ব্যাপারটা দেখো কিরকম, যে ধরো আমরা যদি চিন্তা করি যে ধরো আমাদের কাছে পার্টিকেল আছে হচ্ছে এ এবং বি। আমাদের কাছে দুইটা পার্টিকেল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি বি। তাহলে আমার টার্গেট হচ্ছে এ আর বি, তাদেরকে আমরা কি কিসে পরিণত করবো? সিতে পরিণত করব। তাহলে চিন্তা করে দেখো যে ধরো এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে হচ্ছে আমি এর কিছু অণু দিয়ে দিলাম আর বি এর কিছু অণু দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এ, এটা হচ্ছে বি, সরি এটা এ ধরলাম, একটু বড় করে দিই। তাহলে এটা হচ্ছে এ, এগুলো হচ্ছে কি ছোট ছোটগুলো হচ্ছে বি। তাহলে যখন অণুগুলা পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে, যে একটা অণুর সাথে আরেকটা অণু সংঘর্ষ করতেছে, যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন আলটিমেটলি হচ্ছে তাদের কাছ থেকে আমি হচ্ছে একটা প্রোডাক্ট পাবো। তো ওই প্রোডাক্টটা হচ্ছে কি আমার সি। তাহলে এখন দেখো, এই সংঘর্ষ যখন লিপ্ত হবে, তো সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে যে আমার কাজ হচ্ছে কি, যে সংঘর্ষে লিপ্ত, যেরকম হচ্ছে আমি যদি ধরি H2 প্লাস হচ্ছে I2 তৈরি হবে HI। তাহলে দেখো, যখন আমরা বলতেছি যে H2 মানে হচ্ছে H বন্ড H, I2 মানে হচ্ছে I বন্ড I, তাহলে দেখো যারা H2 আর I2 যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে, তাহলে এখানে দুইটা কাজ ঘটতে পারে। H বন্ড H ব্রেক হতে পারে, I বন্ড I ব্রেক হতে পারে। ব্রেক হয়ে তারা কি তৈরি করতে পারে? HI HI, এরকম HI HI প্রোডাক্ট তৈরি করতে পারে। অর্থাৎ যখন আমরা চিন্তা করতেছি যে H2 আর I2 ভেঙে ভেঙে HI HI প্রোডাক্ট তৈরি হচ্ছে, তার মানে আলটিমেট হচ্ছে এই যে ভাঙার জন্য যে আমার একটা শক্তি দরকার, তাহলে আমরা সেটাই বলছি যে পারস্পরিক সংঘর্ষ। তার মানে হচ্ছে এ আর বি বা H2 বা I2 পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে। ঠিক আছে, অন্য কোনো উপায় বলতে আমরা বোঝাচ্ছি যে অন্য প্রভাবকের উপস্থিতিতে তাপমাত্রার প্রভাবে হতে পারে। তাহলে পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে বিক্রিয়ক অণুগুলো, তাহলে এই পাশে হচ্ছে কি আমার বিক্রিয়ক অণুগুলো, তাহলে বিক্রিয়ক অণুগুলো উৎপাদে পরিণত হয়। তাহলে উৎপাদ হচ্ছে কি এটা হচ্ছে আমার কি উৎপাদ। তাহলে উৎপাদে পরিণত হতে, তার মানে H2 আর I2 যখন পরস্পর সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সংঘর্ষে লিপ্ত হয়ে যখন HI তৈরি করতেছে, তাহলে এগুলো হচ্ছে কি উৎপাদ বা প্রোডাক্ট। তো এই প্রোডাক্ট তৈরি করতে আমার যতটুকু শক্তি দরকার, মানে যে শক্তিটা মিনিমাম না হলেই না, তাহলে এই শক্তিটাকে বলা হচ্ছে কি আমার সক্রিয়ণ শক্তি, বা ইংরেজিতে বললে বলা হবে অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে সক্রিয়ণ শক্তিকে আমরা যদি বলি অ্যাক্টিভেশন এনার্জি, যেটাকে প্রকাশ করা হয় E অফ A, তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, যেটাকে বলা হচ্ছে সক্রিয়ণ শক্তি। তাহলে এখন দেখো, এই যে সক্রিয়ণ শক্তি, তাহলে আমরা বলতে পারি যে যে সকল অণু সক্রিয়ণ শক্তি লাভ করে তাদেরকে সক্রিয়ণকৃত অণু বলে। তাহলে চিন্তা করে দেখো, যখন আমার H2 আর I2 নিচ্ছি, H2 I2 যদি ব্রেক করার জন্য আমার অধিক পরিমাণ শক্তি দরকার হয়, তাহলে প্রোডাক্টের পরিমাণ কমে যাবে, কারণ তোমার এনার্জি সাপ্লাই অনেক বেশি লাগবে। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে আমার সক্রিয়ণ শক্তির মান, অর্থাৎ অ্যাক্টিভেট করতে যত আমার কম শক্তির দরকার হয় ততই আমার জন্য ভালো। অর্থাৎ সক্রিয়ণ শক্তির মান যত কম হবে তত আমার প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ হচ্ছে ভাঙার জন্য কম শক্তি ব্যয় হবে। ধরা যাক H2 আর I2 পরস্পর ভাঙতে আমাদের শক্তি দরকার হচ্ছে 10 জুল।
ঠিক আছে। আর এ আর বি কে আমরা বলে নিলাম যে এ আর বি ভাঙতে ধরো আমার দরকার হচ্ছে 20 জুল। তাহলে দেখো, তাহলে আমরা যদি বলি যে 10 জুল H2, 10 জুল শক্তি দিয়ে আমি H2 আর I2 কে ভাঙতে পারি এবং HI তৈরি করতে পারি এই 10 জুল দিয়ে। H2 আর I2 আমি ভেঙে দিলাম, আর এটাকে ভাঙতে কতটুকু লাগে? 20 জুল লাগে। তাহলে এটা 10 জুল ভেঙে আমি একটা প্রোডাক্ট পাচ্ছি, কিন্তু এটার কিন্তু আমি 20 জুল ছাড়া কিন্তু আমি প্রোডাক্ট পাবো না। তার মানে হচ্ছে যখন এটার 20 জুল হবে তখন এখান থেকে প্রোডাক্ট পাবো কয়টা? দুইটা, আর এখান থেকে প্রোডাক্ট পাবো কয়টা? একটা। তার মানে হচ্ছে দেখো, সক্রিয় শক্তির মান যত কম হচ্ছে আমার উৎপাদের পরিমাণ কি বেড়ে যাচ্ছে। যেরকম আমরা বলছি যে এ আর বি এর জন্য H2 আর I2 এর জন্য আমার দরকার হচ্ছে কত? 10 জুল ভাঙার জন্য, আর এ আর বি এর জন্য আমার দরকার হচ্ছে কতটুকু? 20 জুল। তাহলে আমি যখন H2 I2 তে 20 জুল পরিমাণ শক্তি দেব, তাহলে তার থেকে আমি প্রোডাক্ট পাবো কয়টা? দুইটা। কিন্তু এটাতে যখন, অর্থাৎ এ আর বি যখন 20 জুল দিচ্ছি, তার থেকে প্রোডাক্ট পাচ্ছি কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি যে সক্রিয়ণ শক্তির মান যত কম হবে তত আমার উৎপাদ তৈরি করাটা কি হবে? সহজ হবে। ওকে, আচ্ছা, অনেক প্রায় 1 মান্থ পর। ঠিক আছে, তাহলে আমরা এখানে করে নিলাম। আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। সামিরা তোলা হয়েছে? আচ্ছা, তাহলে দেখো, এখানে আমরা যদি বলি যে সক্রিয়ণকৃত অণু, যদি বলি সক্রিয়ণকৃত অণুর কথা যদি বলি, তার মানে আমরা বলতে পারি সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা, কি না? যেরকম আমরা যদি বলি যে কয়টা অণু সক্রিয়ণকৃত হয়েছে, আমরা কিন্তু প্রথমে বলছি যে পারস্পরিক সংঘর্ষে লিপ্ত হয়ে যখন উৎপাদ তৈরি করার জন্য যতটুকু শক্তি দরকার তাকে বলা হচ্ছে কি? সক্রিয়ণ শক্তি। তাহলে সক্রিয়ণকৃত অণু বলতে কাদেরকে বুঝাচ্ছি? সক্রিয়ণকৃত অণু হচ্ছে তারাই সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা। অর্থাৎ আমরা যতগুলোকে সক্রিয়ণকৃত অণু বলতেছি ততগুলোই হচ্ছে কি? সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর কথা বলতেছি। তাহলে এই সংঘর্ষে লিপ্ত হওয়া এই যে অণুকে, এটাকে একটা ফ্যাক্টর দ্বারা প্রকাশ করা হয়। এই ফ্যাক্টরটা হচ্ছে F, এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা যায়। F ইজ ইকুয়াল E ইনভার্স EA ডিভাইড বাই হচ্ছে কি? RT। আচ্ছা, তাহলে দেখো, সংঘর্ষে লিপ্ত হওয়া অণু সংখ্যা কতটুকু? তাহলে এটাকে বলা হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে হচ্ছে কম্পনকৃত, আর কম্পন করলে কি হবে? সংঘর্ষ হবে, দ্যাট মিন্স হচ্ছে সক্রিয়ণকৃত অণু হবে। তার মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কি? কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে কি? কম্পন করবে, আর কম্পন যদি করে সংঘর্ষে লিপ্ত হবে। ঠিক আছে, তার মানে সংঘর্ষে যদি লিপ্ত হয় তাহলে সংঘর্ষে লিপ্ত অণুর সংখ্যা হবে। তার মানে হচ্ছে কি? সক্রিয় অণু। তাহলে দেখো, ফ্রিকোয়েন্সি যে ফ্যাক্টরটা F ইজ ইকুয়াল টু E ইনভার্স EA বাই RT, তাহলে এটাকে বলা হচ্ছে কি? তার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বা হচ্ছে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা। তাহলে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা হচ্ছে F ইজ ইকুয়াল E ইনভার্স EA বাই RT। ওকে, তাহলে আমরা এখানে দেখব যদি তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি তাহলে আলটিমেটলি হচ্ছে আমার এই সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা কি রকম বাড়তে পারে বা কমতে পারে। ঠিক আছে, আচ্ছা, ধরো আমরা একটা ভ্যালু ধরতেছি। ধরো সক্রিয়ণ যে শক্তিটা, অর্থাৎ মিনিমাম যে এনার্জিটা দরকার ভাঙার জন্য, সেটা হচ্ছে দরকার হচ্ছে, ধরো কোনো একটা অণুর জন্য আমি ধরে নিলাম যে 50 কিলোজুল পার মোল। 50 কিলোজুল পার মোল, এটা হচ্ছে এর মান। তাহলে আমরা ধরে নিই যে, ধরো আমরা কত ডিগ্রি ধরতে পারি? 27 ডিগ্রি ধরলাম, বা 300 কেলভিন। একটা ধরলাম হচ্ছে 300 কেলভিন। তাহলে 300 কেলভিন
তাপমাত্রায় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরটা, মানে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর হচ্ছে সংঘর্ষে লিপ্ত অনুসংখ্যা কত হবে সেটা আমরা করে নিব। আচ্ছা, এই তাপমাত্রার জন্য একবার বের করব, এবং সেম সক্রিয়ণ শক্তিতে ওইটাকে জাস্ট তাপমাত্রা বৃদ্ধি করব। দ্যাট মিন হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন হচ্ছে সেকেন্ড স্টেপে আমরা কি করব, মানে আমরা দুইটা ধারাবাহিকতা দেখতেছি। আমি এটাকে আর একটু স্পষ্ট করি। দেখো, আমরা এখানে f ইজ ইকুয়াল ই ইনভার্স, এটা এক্সপোনেনশিয়াল বলা হয়, ই এ বাই আর টি। তাহলে আমরা ধরো একটা মিডিয়া নিচ্ছি, এই যে এটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে অনেকগুলো অণু আছে, ঠিক আছে। তাহলে এই অণুর মিনিমাম একটা সক্রিয় শক্তি আছে, যেগুলো সক্রিয় শক্তি হলে তারা সংঘর্ষে লিপ্ত হবে বা উৎপাদ পরিণত করবে। তার মানে এখানে আমি ই এটা ধরতেছি, ধরো 50 কিলোজুল পার মোল। এখন এই পাত্রটাকে আমরা নিচ্ছি হচ্ছে 300 কেলভিন তাপমাত্রায়, এই পাত্রটাকে। এটা প্রথম একটা ধারাবাহিকতা। এখন সেম 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 পাত্রটাকে আমরা কি করলাম, পরবর্তী দেখলাম যে আচ্ছা ঠিক আছে সেম জিনিস, তাহলে সক্রিয় শক্তি, প্রত্যেকটা সক্রিয় শক্তি তো ফিক্স থাকবে, কারণ একটা যত কিলো জুড়ে ভাঙবে এটা তো সবসময় একই কিলো জুড়ে ভাঙবে। তাহলে এখন দেখলাম যে এখন আমি 300 কেলভিনে নিচ্ছি না, এখন আমি তাপমাত্রা নিচ্ছি হচ্ছে 310 কেলভিনে, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 পার্থক্যে আমি কি করলাম, পার্থক্য নিলাম। তাহলে এখন দেখো, যদি আমি বলি যে F1 মানে 300 কেলভিনের জন্য F1 কত হতে পারে, তাহলে E ইনভার্স E কত আমরা পাইলাম 50, তাহলে 50 আমরা ভেঙে নিতে পারি, তাহলে 50 ইনটু 10⁻3। তারপর কি আর আছে, আচ্ছা আর এর মান কত, আর এর মান আমরা এখানে ব্যবহার করব 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে 8.314, টি কত নিছি আমরা 300 কেলভিন। তাহলে এখানে একটা মান বের হবে। আবার এটার জন্য হচ্ছে F2 করব, মানে আমাদের কথা হচ্ছে যদি আমি 10 তাপমাত্রা পার্থক্য যদি 10 করি, তাহলে সক্রিয়ণকৃত অণুর সংখ্যা বা সংঘর্ষে লিপ্ত অণুর সংখ্যা কিরকম বাড়তে পারে বা কমতে পারে। তাহলে এখানে করতে পারি ই ইনভার্স ই এ বাই আর টি, সেম সূত্র। তাহলে ই ইনভার্স, তাহলে সক্রিয় শক্তি তো সেম, তাহলে 50 ইনটু 10⁻3 আর কত 8.314 ইনটু কত 310। তাহলে এখন দেখো এই দুইটা ক্ষেত্রে মান কত আসে, এই দুইটা ক্ষেত্রে মান কত আসে। প্রথমটা ক্ষেত্রে মান বের করো তো, এটার ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে মানটা বের করো। সামিরা, কায়ুম, মানটা বের করো। হুম, মানটা বের করো। সামিরা কত আসে মান, 3.756। আচ্ছা এই 3.756 10 ইনভার্স, এটা তো এটার জন্য আসবে 3.756 ইনটু 10 ইনভার্স 19, এটা হচ্ছে এটার জন্য আসবে। F2 এর জন্য, F1 এর জন্য কত আসতেছে, কারণ F1 এর জন্য দেখো তো কত আসতেছে, F1 এর জন্য কত আসতেছে, এটা হচ্ছে F2। তাহলে F1 এর জন্য কত আসতেছে,
তো F1 এর জন্য কত আসতেছে? গুড, 1.97। তাহলে আমরা এখানে বের করতে পারি কত, এখানে মান কত আসতেছে 1.97 ইনটু হচ্ছে 10 ইনভার্স 19। তার মানে 1.97 কে আমরা লিখতে পারি প্রায় কত 2, তাহলে 2 ইনটু 10 ইনভার্স 19। আর এখানে লিখতে পারি 3.756, আমি পূর্ণ সংখ্যা ধরে নিলাম, তাহলে হচ্ছে 4 ইনটু 10 ইনভার্স 19। 19 নাকি 9? আচ্ছা 9, সরি 9। তো 10 ইনভার্স একটা হচ্ছে 9, এটাও কত 9, তাহলে 2 ইনটু 10 ইনভার্স 9। আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার 9। এটাকে লিখতে পারি কিভাবে, এটাকে লিখতে পারি 4/10 টু দি পাওয়ার 9। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এফটাকে আমরা কি বলছিলাম, এফটাকে আমরা বলছিলাম সংঘর্ষে লিপ্ত হওয়া অণু সংখ্যা। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 9টা অণুর মধ্যে হচ্ছে 2টা অণু সক্রিয় হয়েছে, আর এখানে 10 টু দি পাওয়ার 9 এর মধ্যে কয়টা অণু সক্রিয় হয়েছে, 4টা অণু সক্রিয় হয়েছে। আমি কথাটা বুঝাতে পারলাম? দেখো ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর মানে এফ কে আমরা কি বলছি, যে এখানে হচ্ছে এফ হচ্ছে কি, যে সংঘর্ষে লিপ্ত হওয়া অণু সংখ্যা। তাহলে আমরা এফটাকে কি বলছি, সংঘর্ষে লিপ্ত অণু সংখ্যা। তাহলে এখানে বলতে পারি যে 10 টু দি পাওয়ার 90 অণুর মধ্যে হচ্ছে 2টা অণু হচ্ছে কি সংঘর্ষে লিপ্ত হয়েছে, আর এটার মধ্যে যখন তাপমাত্রা 310 কেলভিন করছি তখন আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 9 অণুর মধ্যে 4টা অণু সক্রিয় হয়েছে। দ্যাট মিন্স যদি আমরা তাপমাত্রার পার্থক্য যদি 10 করে করি, 10 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 কেলভিনের পার্থক্য করি, তাহলে সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আগে ছিল 2, পরে হয়েছে কত 4, তার মানে সংঘর্ষে লিপ্ত অণুর সংখ্যা কত হয়েছে, দ্বিগুণ হয়েছে। পরে যদি 4 হইতো তারপরটা কত হইতো, তার সাথে যদি কম্পেয়ার করি তারপরে এটার দ্বিগুণ হয়ে যেত। কথাটা কি বুঝতে পারছো? তার মানে হচ্ছে এখানে আমরা একটা সামারি করতে পারি, তাপমাত্রা দ্বিগুণ হলে, তাপমাত্রা দ্বিগুণ হলে, তাপমাত্রা দ্বিগুণ হলে সংঘর্ষে লিপ্ত হওয়া অণু সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, নেট সমস্যা নাই, আমরা লেকচারগুলো থাকবে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি যে তাপমাত্রা দ্বিগুণ করা হয় তাহলে সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা কি হয়ে যাবে, সরি তাপমাত্রা দ্বিগুণ না, তো তাপমাত্রা দ্বিগুণ না, তাপমাত্রা যদি 10 এর পার্থক্য করা হয়, 10 পার্থক্য হয়, তবে সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাপমাত্রা 10 পার্থক্য করা হলে আমাদের সংঘর্ষে লিপ্ত হওয়া অণুর সংখ্যা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আশা রাখি বুঝতে পারছো, সামিরা বুঝতে পারছো তো? তার মানে চিন্তা করে দেখো, যখন আমরা 10 পার্থক্য করতেছি, 10 তাপমাত্রা পার্থক্যের কারণে, তাপমাত্রা পার্থক্যের কারণে সক্রিয়কৃত অণু সংখ্যা, যদি সক্রিয়কৃত অণু সংখ্যা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তার মানে কি দাঁড়ায়, অর্থাৎ বিক্রিয়ার হার সংঘর্ষকৃত অণু সংখ্যার উপর ডিপেন্ড করে। কেন? কারণ যত বেশি সংঘর্ষ হবে তত বেশি হচ্ছে কি হচ্ছে আমি প্রোডাক্ট পাবো, সংঘর্ষ যত বেশি তত বেশি আমি প্রোডাক্ট পাবো। দ্যাট মিন্স হচ্ছে আমি বলতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর, অর্থাৎ বিক্রিয়ার হার সমানুপাতিক হচ্ছে কত, এক্সপোনেনশিয়াল EA বাই হচ্ছে কি RT। কথা ক্লিয়ার? 10 তাপমাত্রা পার্থক্যের কারণে সক্রিয়কৃত অণুর সংখ্যা কত হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হার সংঘর্ষকৃত অণু সংখ্যার উপর নির্ভর করে। অর্থাৎ যত বেশি সংঘর্ষ হবে আমি তত বেশি প্রোডাক্ট পাবো। দ্যাট মিন্স হচ্ছে বিক্রিয়া তত বাড়তে থাকবে, বিক্রিয়ার হার তত বাড়তে থাকবে। তার মানে কি দাঁড়ায়, বিক্রিয়ার হার ডিপেন্ড করতে হচ্ছে তার ফ্রিকোয়েন্সি ফ্যাক্টরের উপর, অর্থাৎ বিক্রিয়ার হার ডিপেন্ড করবে এক্সপোনেনশিয়াল EA বাই RT। কারণ F ইজ ইকুয়াল টু আমরা কি পড়ছি, E ইনভার্স EA বাই RT।
তাহলে একটা তো দেখলাম, তাহলে আমরা একটা জিনিস দেখলাম হচ্ছে, দেখো তাহলে আমরা বলছি বিক্রিয়ার হার এটা হচ্ছে কি সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর সংখ্যা, সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর সংখ্যা। তাহলে এখন দেখো সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর সংখ্যার উপর যদি বিক্রিয়ার হার ডিপেন্ড করে, তাহলে আমরা বলতে পারি সংঘর্ষ যত বেশি হবে সংঘর্ষে অণুর সংখ্যাও তত বেশি হবে। তার মানে সেকেন্ড ফ্যাক্টরটা আমরা কাজ করবে হচ্ছে বিক্রিয়ার হার সমানুপাতিক হবে কি সংঘর্ষের সংখ্যা। যত বেশি সংঘর্ষ তত বেশি হচ্ছে কি আমার উৎপাদ হবে। তো সংঘর্ষের সংখ্যা, তার মানে হচ্ছে আমরা এটাকে সংঘর্ষের সংখ্যা, যেহেতু সংখ্যা বলছি এটাকে প্রকাশ করি n দ্বারা, তার মানে বলতে পারি বিক্রিয়ার হার সমানুপাতিক হবে কি n। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক হবে কি n। তাহলে চিন্তা করে দেখো আমাদের এখানে বিক্রিয়ার হার কয়টা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, এই যে একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, আরেকটা নির্ভর করতেছে কিসের উপর, এই যে n এর উপর। তার মানে সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর সংখ্যা এবং সংঘর্ষের সংখ্যার উপর বিক্রিয়ার হার ডিপেন্ড করে। তাহলে দুইটাকে যদি আমি একসাথে করে লিখি তাহলে কি দাঁড়ায় দেখি আমরা। তাহলে আমরা বলতেছি কি একটা হচ্ছে সংঘর্ষে অংশগ্রহণকারী অণুর সংখ্যা, তাহলে অণুর সংখ্যার উপর বিক্রিয়ার হার, অণুর সংখ্যার সাথে বিক্রিয়ার হার। তাহলে কি হবে বিক্রিয়ার হার সমানুপাতিক E ইনভার্স EA/RT। এটা হচ্ছে সংঘর্ষে অংশগ্রহণকৃত অণুর সংখ্যা। আরেকটা হচ্ছে কি সংঘর্ষের সংখ্যা n হলে বিক্রিয়ার হার কি হয়, যত বেশি সংঘর্ষের উৎপাদ তত বেশি পাবো। দ্যাট মিন্স হচ্ছে বিক্রিয়ার হার সরাসরি ডিপেন্ড করে কিসের উপর, সংঘর্ষের সংখ্যার উপর। তাহলে বিক্রিয়ার হার, তাহলে এই দুইটা ফ্যাক্টর উপর কাজ করতেছি, তাহলে আমি বলতে পারি বিক্রিয়ার হার সরাসরি ডিপেন্ড করে n এর উপর, সরাসরি ডিপেন্ড করে হচ্ছে EA বাই হচ্ছে কি RT এর উপর। তার মানে আমরা বলতে পারি যদি এখান থেকে উঠাই দেই তাহলে আমরা এখানে বলতে পারি বিক্রিয়ার হার ইজ ইকুয়াল কি হবে A ইনটু n EA/RT। এটা কি, এটা হচ্ছে একটা ধ্রুবক, এই সমীকরণটাকে বলা হয় আরহেনিয়াস সমীকরণ। তার মানে এই ধ্রুবককে বলা হবে কি আরহেনিয়াস ধ্রুবক। তাহলে এটা পাইলাম কি আরহেনিয়াস ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হার ইজ ইকুয়াল কি হবে A ইনটু n ইনটু E ইনভার্স EA/RT। তাহলে বুঝতে পারছো কিভাবে আসছে। ঠিক আছে, তাহলে এখানে আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বিক্রিয়ার হার ডিপেন্ড করতেছে হচ্ছে এই কয়টা অণু সংঘর্ষ অংশগ্রহণ করতেছে এবং হচ্ছে কি আমার প্রতি মুহূর্তে সংঘর্ষের সংখ্যা কতটুকু হচ্ছে। তাহলে আমরা এই দুইটার উপর ডিপেন্ড করলাম, তারপরে কি করলাম একটা সমানুপাতিক ধ্রুবক আনলাম। যেহেতু সমীকরণটা হচ্ছে কার জন্য, আমরা একটা নির্দিষ্ট সমীকরণ করতেছি যেটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। দ্যাটস ওয়াই এই ফ্যাক্টরটাকে বলতে পারি আরহেনিয়াস ধ্রুবক। বা তুমি যদি শুধু বলো ধ্রুবক তাও ঠিক, তাহলে এই সমীকরণ জন্য শুধু ধ্রুবক হবে। কিন্তু যদি আরহেনিয়াস সমীকরণ তাহলে আমরা বলবো যে এই ধ্রুবকটাকে বলা হবে আরহেনিয়াস ধ্রুবক। আচ্ছা, তাহলে আমরা জেনে গেলাম যে বিক্রিয়ার হার ইজ ইকুয়াল এটা। তাহলে বিক্রিয়ার হারকে আমরা লিখতে পারি ধরো dc বাই হচ্ছে dt, এটা হচ্ছে আমাকে বিক্রিয়ার হার। তুমি dx/dt ও করতে পারো। তাহলে আমি ধরে নিলাম যে dc/dt হচ্ছে কি বিক্রিয়ার হার। তাহলে আমরা গত ক্লাসে মানে ফার্স্ট ক্লাসে আমরা করছিলাম যে dc/dt যদি বিক্রিয়ার হার হয় মানে একটা বিক্রিয়ার হার ডিপেন্ড করবে তার ঘনমাত্রার উপর। তাহলে আমরা বলতে পারি dc/dt সমানুপাতিক হচ্ছে c। তাহলে dc/dt ইজ ইকুয়াল টু হচ্ছে কি kc। ঠিক আছে, তাহলে জিনিসটা দেখো, আমরা যদি বলি যে বিক্রিয়ার হার, চিন্তা করে দেখো বিক্রিয়ার হার তার ঘনমাত্রার উপর সম্পর্কিত, এটা কিন্তু আলাদা জিনিস। বিক্রিয়ার হারটাকে আমি কোন একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতেছি, এটা কিন্তু আলাদা, এটা আরহেনিয়াসের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, দেখো আমরা বলতেছি বিক্রিয়ার হার ডিপেন্ড করবে হচ্ছে তার ঘনমাত্রার উপরে। বিক্রিয়ার হার এখানে আমি সংঘর্ষ দিয়ে দেখাচ্ছি, এখানে আমি বলতেছি বিক্রিয়ার হার ডিপেন্ড করবে কিসের উপরে, ঘনমাত্রার উপরে।
তাহলে আমরা বলছি ডিসি বাই ডিটি যদি হয় তাহলে কি হবে, এই সি দ্বারা কি বোঝাচ্ছি, ঘনমাত্রা বোঝাচ্ছি, তাহলে ডিসি বাই ডিটি সমানুপাতিক হচ্ছে কি সি, তার মানে ডিসি বাই ডিটি ইকুয়াল টু কি হবে, কে সি। তাহলে সি যদি 1 হয়, সি যদি 1 হয় তার মানে কি দাঁড়ায়, ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, কে। তাহলে আমরা এখানে কি বলছি, বিক্রিয়ার হার বলছি না, তার মানে বিক্রিয়ার হারকে আমরা প্রকাশ করতে পারি কি দ্বারা, ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে, এ ইনটু এন ই ইনভার্স ই এ ডিভাইড হচ্ছে কি আরটি। তাহলে দেখো ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু আবার কি পাইলাম, কে পাইলাম, তার মানে বলতে পারি কে ইজ ইকুয়াল হচ্ছে কি এ এন ই ইনভার্স ই এ বাই আরটি। এই কে কে বলা হয়, কে ইজ ইকুয়াল টু হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এই যে হার ধ্রুবক না, বিক্রিয়ার হারের জন্য তো ধ্রুবক টানছি, বিক্রিয়ার হারের জন্য ধ্রুবক টানছি না, দ্যাটস এটাকে বলা হবে কি বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে আমি আনলাম, অর্থাৎ প্রথম যে ক্লাসটা ছিল ওই ক্লাস থেকে আমরা বলছি যে বিক্রিয়ার হার তার ঘনমাত্রা ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে সমীকরণ নিয়ে আসলাম বিক্রিয়ার হার সমানুপাতিক ঘনমাত্রা, মানে ঘনমাত্রার উপর সরাসরি ডিপেন্ড করে। তাহলে ডিসি বাই ডিটি সমানুপাতিক হচ্ছে সি, সি হচ্ছে ঘনমাত্রা, তাহলে ডিসি বাই ডিটি কি লিখতে পারি, কে সি। তাহলে সি যদি 1 হয় তাহলে ডিসি বাই ডিটি কি হবে, কে হবে। তার মানে আমরা লিখলাম যে বিক্রিয়ার হার হচ্ছে কি ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল কি এ ইনটু এটা। তাহলে আমরা বলছি কি ডিসি বাই ডিটি আবার কার সমান, কে সমান। তাহলে এটা আমরা করে নিলাম। তাহলে এটা হচ্ছে আরএনএস এর সমীকরণ, কে ইজ ইকুয়াল টু হচ্ছে কি এ ইনটু এন ইনটু ই ইনভার্স ই এ বাই আরটি। তাহলে এটাকে আমরা বলতেছি, এই সমীকরণটাকে বলা হচ্ছে কি আরহেনিয়াস সমীকরণ। মানে দেখো জিনিসটা কত মজার একটা জিনিস, যার সংঘর্ষ দিয়ে আরএনএস যে কাজটা করছে, সংঘর্ষ দিয়ে তাপমাত্রার সাথে সংঘর্ষের সম্পর্ক করে উনি একটা সমীকরণ বের করে ফেললেন, মানে কতটা অ্যামেজিং একটা কাজ। তাহলে দেখো আমরা এখানে পেয়ে গেলাম কি বিক্রিয়ার হার ধ্রুবক, কে ইজ ইকুয়াল টু কি পেলাম, এ ইনটু এন ইনটু ই ইনভার্স আরটি। ওকে, তাহলে এতটুকু অংশ মুছে দিচ্ছে। তাহলে আমি সূত্রটা নিয়ে কাজ করতেছি, যেহেতু ভিডিও সেভ থাকবে তাহলে তুলে নিতে পারো। তাহলে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা হচ্ছে আগের গুলো নিয়ে কাজ করব। দেখো তাহলে আমরা বলতে পারি আমাদের বিক্রিয়ার হার ধ্রুবক, এখন আর বিক্রিয়া হার বলতে পারবো না, এখন আমরা বলবো কি বিক্রিয়ার হার ধ্রুবক। কেন আমি বিক্রিয়ার হার ধ্রুবক বললাম, কারণ আমি ধ্রুবক কে আনছি। তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কে ইজ ইকুয়াল টু আমরা কি পাইছি, এ, এটা হচ্ছে আরএনএস ধ্রুবক, ইনটু এন, এন হচ্ছে সংঘর্ষ সংখ্যা, ই ই ইনভার্স ই এ বাই আরটি, এটা হচ্ছে কি সংঘর্ষ অংশঙ্কিত অনুসংখ্যা, এটা হচ্ছে কি আরএনএস ধ্রুবক, এটা হচ্ছে কি সংঘর্ষের সংখ্যা, আর এটা হচ্ছে কি সংঘর্ষে অংশগ্রহণকৃত অনুসংখ্যা, সংঘর্ষে অংশগ্রহণকারী অনুসংখ্যা। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে বিক্রিয়ার হার পাই না, এটা পাইছি কি বিক্রিয়ার হার ধ্রুবক। কোথেকে আছে বিক্রিয়ার হার ধ্রুবক আমরা বলে নিচ্ছি। তাহলে এটা দেখো, এটাকে বলা হচ্ছে আরএনএস এর সমীকরণ। ওকে, তাহলে এখন দেখো আমাদের কাছে যদি সমীকরণ থাকে কে ইজ ইকুয়াল এ ইনটু এন ইনটু ই এ বাই আরটি, তাহলে এটাকে আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে লগ বা লন, যেটাই করি লগ বা লন একই কথা, লন এ ইনটু ভি, মানে লগ এ বি সমান আমরা কি লিখতে পারি, লগ এ বি সমান আমরা কি লিখতে পারি, বা এ ইনটু বি সমান কি লিখতে পারি, লগ বা লন এ প্লাস হচ্ছে লন বি। লন এ ইনটু বি কে আমরা কি লিখতে পারি, লন এ প্লাস হচ্ছে কি লন বি, লন এ ইনটু বি কে আমরা কি লিখতে পারি, লন এ প্লাস লন বি। তাহলে উভয় পক্ষকে আমরা লন দ্বারা লন নিয়ে নিই, তাহলে কি হবে, লন কে ইজ ইকুয়াল হবে লন এ ইনটু এন ইনটু ই এ ইনভার্স আরটি। কথাটা ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা কি এই যে এন কে আমরা কি বলছি, সংঘর্ষের সংখ্যা, এন কে আমরা কি বলছি, সংঘর্ষ সংখ্যা। তাহলে এখন দেখো এই সংঘর্ষের সংখ্যা প্রতি সেকেন্ডে কয়টা সংঘর্ষ হবে সেটা কিন্তু ফিক্সড, তার মানে এ এন কে আমরা একটা ধ্রুবক হিসেবে চিন্তা করতে পারি। তাহলে এ এন হচ্ছে, এ এন কে আমরা, এও কি ধ্রুবক, এনও কি ধ্রুবক, তাহলে এন কে হচ্ছে আমরা একটা ধ্রুবক হিসেবে চিন্তা করি। ঠিক আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু আমি শুধু ধরে নিলাম এ, তার মানে মান দাঁড়ায় হচ্ছে কি লন এ ইনটু এন মানে হচ্ছে এ
ই ইনভার্স ই এ বাই আর টি। কথা ক্লিয়ার? তাহলে দেখো এখানে আমি মান কি পাচ্ছি, তাহলে লন এ ইন্টু বি, তার মানে লন এ প্লাস লন ই ইনভার্স ই এ বাই আর টি। তাহলে লন কে ইজ ইকুয়াল টু কি পাইলাম, লন কে ইজ ইকুয়াল টু হচ্ছে এটা পাইলাম। তাহলে দেখো লন ই এর মান কত, লন ই এর মান হচ্ছে কত 1। তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে লন কে ইজ ইকুয়াল হচ্ছে লন এ, তাহলে এটা সামনে আসবে মাইনাস ই এ বাই আর টি লন ই, আর লন এ মাইনাস লন ই এর মান হচ্ছে কত 1, ই এ ডিভাইড হচ্ছে কি আর টি। তাহলে লন কে ইজ ইকুয়াল, তো লন কে ইজ ইকুয়াল আমরা কি পেলাম, লন এ মাইনাস ই এ বাই আর টি লন ই। তাহলে সর্বশেষ কি পেলাম, লন এ ইজ ইকুয়াল টু হচ্ছে ই এ বাই আর টি মাইনাস ই এ বাই আর টি। তাহলে দেখো, তাহলে আমরা এখানে সর্বশেষ ইকুয়েশনটা নিয়ে আসি। এখানে কি আসতে পারে, তাহলে আমরা বলতে পারি লন কে ইজ ইকুয়াল হচ্ছে লন এ মাইনাস ই এ ডিভাইড হচ্ছে কি আর টি। তাহলে দেখো লন এ কি ধ্রুবক, আমরা তো বলছি লন এ কি ধ্রুবক, তাহলে এটাকে আমরা প্রকাশ করি লন এ ইজ ইকুয়াল টু আমরা সি ধরতে পারি। তাহলে লন কে ইজ ইকুয়াল কি হবে, সি মাইনাস ই এ বাই হচ্ছে কি আর 1/t, এটা লেখা যায় ই এ বাই 1 ইন্টু টি 1/t। ক্লিয়ার? আচ্ছা দেখো যদি আমরা ধরি ই এ বাই আর কি, ই এ বাই আর কি ধ্রুবক না, তাহলে এটাকে ধরতে পারি এম, এটাকে ধরতে পারি কি এম, তাহলে কি দাঁড়ায় আর হচ্ছে টি, এই টিটাকে ধরতে পারি কি এক্স, এটা তো ধ্রুবক চেঞ্জ হবে না, তাহলে এটাকে ধরতে পারি কি এক্স, তাহলে এটাকে ধরতে পারি কি ওয়াই। তাহলে লন কে ইজ ইকুয়াল টু আমরা কি ধরলাম, ওয়াই ধরলাম 1/t, 1/t ইজ ইকুয়াল টু এক্স ধরলাম, তো লন কে ইজ ইকুয়াল টু কি ধরলাম ওয়াই। কারণ হচ্ছে এই মানের চেঞ্জ হলে এই মানের চেঞ্জ হবে, তার মানে এটা যদি এক্স হয় তাহলে এটা কি হবে ওয়াই হবে, তার মানে এই মানটার সাথে হচ্ছে এটা সম্পর্ক হচ্ছে ওয়াই সম্পর্ক, তাহলে এটা যদি পুরোটা এক্স হয় তাহলে এটা কি হবে ওয়াই হবে। তাহলে এখন দেখো এটাকে আমরা লিখতেছি কত, ওয়াই ইজ ইকুয়াল সি, তাহলে এটা কি ধরলাম এম ধরলাম, তাহলে এম আর এটাকে কি ধরলাম এক্স। তাহলে সমীকরণে লিখতে পারি এরকম মাইনাস, দেখো এটাকে লিখতে পারি সি প্লাস মাইনাস 1 ইন্টু এম এক্স, তার মানে লিখতে পারি কি মাইনাস 1 ইন্টু এম এক্স প্লাস হচ্ছে কি সি। কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো তাহলে আমরা কি পেলাম, y ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1 ইন্টু এম এক্স প্লাস হচ্ছে কি সি, তাহলে ঢাল কি ঋণাত্মক এবং এটা হচ্ছে কি সরলরেখার সমীকরণ। সো আমরা ইকুয়েশনটা করতে পারি এটা যদি x হয়, এটা যদি y হয়, দ্যাট মিন্স এটা যদি 1/t হয়, এটা যদি আমার কি হয় ln k হয়, তাহলে এই ln k এর ঢাল কি -1, তাহলে -1 হলে সরলরেখার জন্য কি হবে, তাহলে ঢাল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, তাহলে ই এ বাই আর। কথা ক্লিয়ার? তাহলে ঢালটা কত হচ্ছে, তাহলে এই সমীকরণের জন্য ঢাল কত হবে, এই সমীকরণের জন্য ঢাল যদি করি তাহলে ঢাল কত হচ্ছে 1/t, এটা হচ্ছে x আর এটা কত ln k, তার মানে এখানে হচ্ছে তো y আর এটা কত x, তার মানে হচ্ছে ঢাল হবে y বাই x। তাহলে ঢাল সমান আমরা কি পড়ছি e a বাই r, তাহলে e a বাই r ইজ ইকুয়াল টু হচ্ছে কি y বাই x। তাহলে এটা হচ্ছে আর এটা হচ্ছে মূল সমীকরণ। ওকে, তাহলে দেখো আমি পুরো জিনিসটাকে হচ্ছে আমি আবার রিভিউ করি। দেখো জিনিসটা কত সুন্দর এবং সমীকরণটা কত সহজ একটা সমীকরণ। আমি পুরোটাকে, এটা আমি নেগেটিভ ঢাল দিয়ে আঁকছি, ঠিক আছে, এখানে হচ্ছে কত ঢাল কত -1, এই ঢালটা কেন আঁকছি, কারণ হচ্ছে -1 এর ঢাল। আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস ই এ বাই আর ইজ ইকুয়াল টু 1/x, আই y বাই x। তাহলে দেখো জিনিসটা কেমনে আনছি আমরা,
আমি আবার একটু রিভিউ করি। তাহলে আরএনএস এর ক্ষেত্রে আমরা কি বলছি, আরএনএস হচ্ছে সক্রিয়ণকৃত অণু, সক্রিয়ণ অণু। আমরা বলছি কি সক্রিয়ণ অণু। তো সক্রিয়ণ অণু মানে হচ্ছে কি সংঘর্ষে লিপ্ত হওয়া অণু। সক্রিয়ণ অণু সমান কি সংঘর্ষে লিপ্ত হওয়া অণু, তাই না? তাহলে বিক্রিয়ার হার আমরা বলছি কি বিক্রিয়ার হার ডিপেন্ড করবে, যত বেশি সংঘর্ষ হবে তত বেশি উৎপাদ পাবো। তাহলে বিক্রিয়ার হার ডিপেন্ড করবে হচ্ছে সংঘর্ষে লিপ্ত হওয়া অণু, সংঘর্ষে লিপ্ত হওয়া অণু, এবং ডিপেন্ড করবে হচ্ছে বিক্রিয়ার হার কার উপর, প্রতি মুহূর্তে সংঘর্ষের সংখ্যা। তার মানে বিক্রিয়ার হার, তাহলে আমরা বলতে পারি বিক্রিয়ার হার ডিপেন্ড করবে হচ্ছে দুইটা জিনিসের উপর, সংঘর্ষে লিপ্ত অণু। এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে, এটাকে প্রকাশ করি কি দ্বারা, ই ইনভার্স ই এ বাই আর টি। সংঘর্ষের সংখ্যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এন দ্বারা। তার মানে বলতে পারি ই ইনভার্স ই এ বাই আর টি ইন্টু এন। তাহলে আমরা বিক্রিয়ার হার, তাহলে আমরা লিখতে পারি বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু হচ্ছে এ ই ইনভার্স ই এ বাই হচ্ছে কি আর টি, তারপর কত ইন্টু এন। তাহলে আমরা বলছি এ ইন্টু এন কে ধ্রুবক ধরবো, তাহলে এ ইন্টু এন যদি ধ্রুবক হয়, আচ্ছা এটাকে সাজিয়ে নিই, তাহলে হচ্ছে ই এ বাই আর টি। তাহলে এ ইন্টু এন কি ধ্রুবক, তার মানে এটাকে ধরতে পারি হচ্ছে শুধু এ, তাহলে এ ইনভার্স ই এ বাই আর টি। তাহলে এখন আমরা কি করলাম, আমাদের সমীকরণ চলে আসলো বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার আমরা বলছি যে ডিসি বাই ডিটি সমান হচ্ছে সি, সেখান থেকে আমরা নিয়ে আসছি ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি কেসি। সি যদি 1 হয় তার মানে ডিসি বাই ডিটি ইজ ইকুয়াল টু কি হবে কে, তার মানে এখানে বলছি আমরা কি কে ইজ ইকুয়াল টু এটা চলে আসলো। দেন আমরা কি করলাম, এটাকে লন করলাম, তাহলে লন কে ইজ ইকুয়াল টু কি হবে লন এ ইনটু ই এ ইনভার্স আর টি। তার মানে এটাকে লন এ প্লাস হচ্ছে বি করলাম, তাহলে কি হবে লন এ প্লাস, যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাস ই এ বাই আর টি লন ই, আর লন ই এর মানে হচ্ছে 1, তার মানে লন এ মাইনাস হচ্ছে ই এ বাই হচ্ছে কি আর টি। তাহলে এটাকে আমরা কি ধরছি, এটাকে আমরা সি ধরছি, তাহলে সি মাইনাস হবে কি এই যে অংশটুকু, তার মানে সি প্লাস মাইনাস 1 ই এ বাই আর টিকে আমরা এম ধরছিলাম, তার মানে এটাকে লিখছি হচ্ছে কত এম, আর 1 বাই টিকে ধরছি হচ্ছে এক্স, তাহলে দাঁড়াচ্ছে কি এটা হচ্ছে কি ধরছি ওয়াই, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এম এক্স প্লাস হচ্ছে কি সি। তাহলে টোটাল ইকুয়েশন আমাদের হাতে চলে আসলো। সো আজকে আশা রাখি পুরাটাই বুঝতে পারছো এবং পুরাটাই আমি খুব সহজে বুঝাই দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এখানে একটা জিনিস আসে যেটা হচ্ছে আমরা সিটা নিয়ে কথা বলি না, আমি জাস্ট 1 মিনিট লাগবে, আমি সিটা নিয়ে একটু কথা বলি। যেরকম হচ্ছে আমরা যদি বলি যে y ইজ ইকুয়াল টু হচ্ছে কি mx প্লাস c, তাহলে c হচ্ছে কর্তৃত অংশ। যেরকম হচ্ছে আমি যদি এটাকে ভাগ করি, ধরো এটা যদি ভাগ করি তাহলে এটা হচ্ছে y অক্ষ থেকে কর্তৃত অংশ, মানে হচ্ছে c। যদি c 0 হয় তাহলে আমাদের কোনো কাজ নাই, c 0 হলে হচ্ছে আমাদের জাস্ট সমীকরণটা আর কিছুই হবে না। তাহলে হচ্ছে যদি c থাকে, c এর মান যদি থাকে তাহলে হচ্ছে c হবে কি y অক্ষ থেকে কর্তৃত অংশ। তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস হচ্ছে c। তাহলে এখানে c বলতে আমরা কাকে বুঝছি, লন a কে বুঝাচ্ছি, ঠিক আছে? আমাদের সমীকরণটা কি ছিল, লন কে ইজ ইকুয়াল হচ্ছে কি মাইনাস 1 ইন্টু এম এক্স প্লাস হচ্ছে কি সি। তাহলে মাইনাস 1 এম সমান কত ধরছি ই এ বাই হচ্ছে কি আর, আর এক্স কে ধরছি 1 বাই টি প্লাস হচ্ছে সি। তাহলে এটাকে আমরা ধরছি কি ঢাল, তাহলে মাইনাস এম, এটাকে ধরছি কি এক্স, এক্স প্লাস হচ্ছে সি। তাহলে এখানে দেখো আমরা এটাকে আর একটু সহজভাবে বলি, আচ্ছা এম এক্স প্লাস সি করলাম, তাহলে এটাকে আমরা ধরতে পারি লন এ। তাহলে সি বলতে এখানে যাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে কি লন এ, তাহলে লন এ হচ্ছে এতটুকু অংশ, এটা হচ্ছে লন এ এর মান। ওকে, তো ঠিক আছে, ভালো থাকো, ভালো লাগলো আজকে ক্লাস। আমি অনেকদিন পরে তোমাদের সাথে আসলাম, কায়ুম আসলো, সামির আসলো, তারপর আছে আর কে আসলো, রিফাত আসলো, আর কে আছে, রুমন আছে, দেন হচ্ছে নাইম আছে। গুড, ওকে, তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।